ওয়ারড্রবে যেভাবে কাপড় রাখলে পোকামাকড় ঢুকবে না, কাপড় থাকবে সুরক্ষিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ারড্রবের ভিতর কাপড় রাখলে পোকামাকড় ঢুকবে না, খুব সুরক্ষিতভাবে কাপড় রাখা যায়। তো এখানে আমি তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিতেছি, যেভাবে প্রত্যেকদিন সকালের নাস্তা তৈরি করে নিই। এই যে রুটিটা হচ্ছে আমি এখন ভাজতেছি, রুটি ভাজার পরে হচ্ছে নাস্তাগুলো রেডি করব। আজকের দিনটা ছিল শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের দিনটা আসলে একটু মোটামুটি রেস্টে থাকা যায়। তারপরও অন্য দিন যেভাবে সকাল সকাল ছেলের স্কুল কিংবা অন্য কাজকর্ম থাকে, তো যাই হোক এখানে সকালের নাস্তা তৈরি করতেছি। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপটা আসলে দেখাচ্ছি আমার হচ্ছে কাঠের, তারপরে স্টিলের দুইটা ওয়ার্ড্রপও আছে, আরএফএলেরও আছে। আমি আপনাদেরকে আরএফএল ওয়ার্ড্রপের ভিতর কিভাবে মানে কাপড় রাখলে সুরক্ষিত থাকবে, কিংবা যে কোনো ওয়ার্ড্রপের ভিতর স্টিলের কিংবা কাঠের সবগুলোর ভিতর একই সিস্টেমে রাখলে কাপড় থাকবে সবসময় সুরক্ষিত। তা আমি তেমনি আপনাদেরকে এই যে আরএফএল ওয়ার্ড্রপটাই দেখাচ্ছি। এটা অনেকের বাসায় থাকে, কাঠের স্টিলের সব রকমের থাকে। তো এইখানে হচ্ছে আমি কিছু কাপড় হচ্ছে বাস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যেভাবে রাখি আর কি, ওইটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রাখলে কাপড় সবসময় সুরক্ষিত থাকবে। অনেক সময় এই ধরনের ওয়ার্ড্রপগুলোতে তেলাপোকা, তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড়, কাপড় দুর্গন্ধময় হয়ে যায়। তো এইটা থেকে সুরক্ষিত রাখার জন্য যেভাবে রাখলে সব সময় আসলে অনেকে, আমি যে সিস্টেম রাখতেছি হয়তো বা অনেকে রাখেন এই সিস্টেমের, কিন্তু রাখলো মানে সব সময় যেভাবে রাখলে সব সময় কোনো প্রকারে কোনো পোকামাকড়, অনেক সময় মানুষ যে অল্প সময়ের মধ্যে যে আমি যে জিনিসটা এখন ব্যবহার করব এটা অনেকে কম দেয়, অনেকে হয়তো বা সব সময় দেয় না। তো আমি কিন্তু সব সময় এই জিনিসটা ব্যবহার করি, আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বাস করে নিয়েছি। এখন হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন হচ্ছে আসলে এটা যে এমন একটা জিনিস, এটা অনেকে কিন্তু ব্যবহার করেন, আমি জানি। কারণ ব্যবহার করলো সব সময় হয়তো বা করেন না, মাঝে মধ্যে করেন। তো আমি কিন্তু সব সময় কাপড় রাখার সময় যে ওয়ার্ড্রবের ভিতর দেখতে পাচ্ছেন অনেকগুলো ন্যাপথলিন প্রতিটা বাজের ভিতর কিংবা আশেপাশে হচ্ছে ন্যাপথলিনগুলো দিয়ে দিই। এতে করে হচ্ছে কোনো প্রকারে কিন্তু এই যে অনেক সময় তেলাপোকা ঢুকে কিংবা অন্য কোনো পোকামাকড় ঢুকে। তারপর কাঠের ওয়ার্ড্রপে যে কিন্তু বেশিরভাগই এই ধরনের পোকামাকড় ঢুকে, এই যে এগুলোর ভিতরেও কিন্তু অনেক সময় তেলাপোকা ঢুকে। একটা তেলাপোকা ঢুকলে কিন্তু অনেকগুলো আসলে করে নেয়। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বাজে বাজে উপরে, তারপরে পাশে, কোণাছে সব কিছুর মধ্যে হচ্ছে আমি এই যে ন্যাপথলিনগুলো দিয়ে দিচ্ছি। আর উপরে হচ্ছে 3টা পরিমাণ সুন্দর করে বাজে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাপড় রাখি তাহলে কিন্তু কখনোই পোকা মাকড় কিছুই ঢুকবে না। আসলে কাপড় সব সময় সুগন্ধিময় সুরক্ষিত থাকবে একেবারে। তা আশা করি কিন্তু আপনারাও এইভাবে রাখবেন, আমি মনে করি। তারপরে এখানে হচ্ছে যে প্রত্যেক সাপ্তাহিক কিন্তু একদিন করে এই জিনিসগুলো পরিষ্কার করতে হয়। আসলে ঘরের প্রতিটা জিনিসও হচ্ছে ধুলাবালি হয়। তো এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে কিছু কিছু জিনিস এভাবে পরিষ্কার করে থাকি তাহলে কিন্তু আমাদের আর অতটা বেশি ময়লা হয় না যে কোনো জিনিসে। আমি যেভাবে পেঁয়াজ রসুন রাখি, পেঁয়াজ রসুন রাখার পরে হচ্ছে আমি সাপ্তাহিক কিংবা কয়েকদিন পর পর হচ্ছে এই জিনিসগুলো পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছেন এই যে আমি যে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে হচ্ছে, প্লাস্টিকের র্যাক বলতেই পারেন, এগুলোর ভিতরে হচ্ছে আমি এই যে পেঁয়াজ রসুন যেভাবে রাখি, একটা ক্লান্ডার কিংবা পেপার দিয়ে দিবেন এভাবে। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো রাখবেন, মাঝে মধ্যে হচ্ছে এরকম করে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এই পেঁয়াজ রসুন কিংবা আলুর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ধুলাবালি থাকে। এগুলো যদি আমরা খোলা যে মানে কোনো পেপার কিংবা ক্লান্ডার বিনে যদি রাখি, এগুলো থেকে নিচে কিন্তু অনেক ধুলাবালি পড়ে, এতে করে ফ্লোরের মধ্যে আমাদের অনেক ময়লা হয়। তো দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে এইভাবে একটা ক্লান্ডার দিয়ে রাখি সব সময়। তো মাঝে মধ্যে হচ্ছে সাপ্তাহিক কিংবা কিছুদিন পর পর হচ্ছে এভাবে পরিষ্কার করে নিই, এতে করে আর কখনো ময়লা হয় না বেশি। তো দেখতে পাচ্ছেন এখন কিছুটা ময়লা ছিল, এখন হচ্ছে পরিষ্কার করে আমি এটা রেখে দিয়েছি। এরকম করে মাঝে মধ্যে আসলে ঘরের টুকিটাকি কাজগুলো করতে হয় আমাদের সব সময়। তো এখন কতটা সুন্দর একেবারে ক্লিন হয়ে গেছে। তারপর হচ্ছে এখন রান্নাবান্নার সময় হয়ে গেছে, দুপুরবেলা আমাদের রান্না থাকে সব সময়। তো এই রান্নার কাজগুলো হচ্ছে আমরা আসলে করব, সব কিছুই আস্তে আস্তে করে করে তারপর হচ্ছে রান্না চলে আসি দুপুরের। এখন আমি যেভাবে সব সময় ভাত বসিয়ে দিই আগে, তারপর হচ্ছে তরকারি রান্না করব। তো আজকের দিনটা ছিল শুক্রবার, শুক্রবারে আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো।
শুক্রবারে এখানে হচ্ছে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস রান্না করব। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সাধারণভাবে হয়তো বা বেশি কিছু আয়োজন করতে পারি না, মোটামুটি একটু চেষ্টা করি সাপ্তাহিক একদিন গরুর মাংস কিংবা মুরগির মাংস খাওয়ার জন্য। যদিও গরুর মাংস পাই না, অনেক সময় কুচিত নিয়ে আসা হয় আর কি, মুরগির মাংসই বেশিরভাগ খাওয়া হয়। তো এইভাবে সাপ্তাহিক যদি একদিন গরুর মাংস কিংবা মুরগির মাংস খাই তাহলে কিন্তু আসলে ভালোই লাগে। বড় লোকেরা কিন্তু অনেক রকমের আয়োজন করে, তো আমরা বেশি আয়োজন করতে পারি না, ছোটোখাটো একটু আয়োজন শুধু শুক্রবারের দিনের জন্য। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমি এদের সব ধরনের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। রান্নার সব সময় আমি মনে করি মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে রান্নার মেইন কাজ। এটা যদি মশলাটা কষিয়ে নিই তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর একটা কালার আসে, রান্নাটা অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, উপর দিয়ে হচ্ছে তেল তেল বেশি এসেছে, তার মানে রান্না আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি পরিমাণ গরুর মাংস না, যতটুকু আমার আছে আমি ওইটুকুই হচ্ছে রান্না করতেছি কিংবা আপনাদেরকে দেখাচ্ছি। তো গরুর মাংসগুলো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে হচ্ছে, তারপরে এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিব না, কষানো পর্যন্ত হচ্ছে এরকম থাকবে। এই পানির মধ্যে কষিয়ে তারপরে হচ্ছে এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। অনেক সময় হচ্ছে গরুর মাংসতে পানি না দিলেও কিন্তু পানি বের হয়ে যায়। তো যে পানি বের হবে ওই পানি দিয়ে আমি মোটামুটি কষানো শেষে হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে তারপরে হচ্ছে যে রান্না করতেছি। গরম পানি দেওয়ার পরে তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি। আসলে গরম পানি না দিলে কিন্তু সিদ্ধ হয় না, মোটামুটি আমি মনে করি সবসময় গরুর মাংস রান্না করতে একটুখানি গরম পানি দেওয়া উচিত। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে সাথে ডিম সিদ্ধ দিচ্ছি, দেখতে পাচ্ছেন 4টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে শুধু গরুর মাংস আর ডিম রান্না করব, এই দুইটাই তরকারি আজকে রান্না। তো এখানে প্রায় গরুর মাংস হয়ে এসেছে। আমি কিন্তু একেবারে নর্মালে চুলাটা জ্বালিয়ে দিয়েছি যাতে করে মাংসটা সুন্দরভাবে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে থাকে। তো সিদ্ধ হলে বেচারাও কিন্তু খেতে অনেক ভালো হবে, না হলে কিন্তু অনেক শক্ত রয়ে যায় গরুর মাংস, তো আমি এই জন্য খুবই আস্তে আস্তে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলোর সাইজে কতটা ছোট, আর ডিমের যে হাল মানে কি আর বলবো, এমন অবস্থা, দেখতে পাচ্ছেন কতটা ছোট ডিমগুলা। ডিমের এই যে কি অবস্থাটা হয়েছে, তো কি করব এখন, আসলে অনেক সময় ডিম যদি এরকম হয় খুবই বিরক্তি লাগে। সুন্দরভাবে যদি ডিমের খোসাগুলো উঠে যায় তখন মোটামুটি ভালোই লাগে। তো আজকে আমার 4টা ডিমে যেমনি ছোট তেমনি কিন্তু ডিমের অবস্থা একেবারে খারাপ, ডিমের চামড়া টুমড়া সবে মানে উঠে গেছে, কি আর বলবো। ডিম রান্না করার জন্য এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেমন প্রত্যেকটা রান্নার সময় আসলে আমি মশলাটা এরকম করে কষিয়ে নিই। কষানোর পরে হচ্ছে যখন তেলটা উপরে বেশি আসবে তখন কিন্তু মশলা কষানো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব রান্না করার জন্য। এরকম করে আসলে রান্নাটা আমি আপনাদের কাছে প্রত্যেকদিন শেয়ার করে থাকি একটু একটু করে। যা যা রান্না করি অল্প, যেদিন যেটাই থাক না কেন ওই দিন ওটুকুই রান্না আপনাদের কাছে শেয়ার করি। আসলে যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু মিডিয়াম রান্নাই করে, অতটা ভারী গুড়ি কখনো রান্না করে না আমি মনে করি। তো আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, এই জন্য হচ্ছে যতটুকুই আছে যেটুকুই দেখাতে পারি ওইটাই কিন্তু আমাদের কাছে আসলে অনেক কিছু। তো এখানে যে ডিমটা মোটামুটি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, কিছুটা হচ্ছে মাখা মাখা যখন জোল হয়ে যাবে তখন হচ্ছে আমি বন্ধ করে দিব। তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি রান্না বান্না শেষ। তো এই ছিল আজকে আমার রান্না আর কি। তা আমি আপনাদেরকে প্রত্যেকদিন কিন্তু এইভাবে শেয়ার করে থাকি। এই যে গরুর মাংস রান্না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আর এখানে হচ্ছে যে ডিম রান্নাটা, আজকের তরকারিগুলো কিন্তু একটু জাল জাল করে রান্না হয়েছে, ছোটদের খেতে অনেক অসুবিধা হয়ে যাবে। যদি একটু ডাল রান্না করতাম হয়তো বা ভালো হতো, ডাল রান্না করলে ওরাও খেতে পারতো, কিন্তু সব কিছু একটু জাল জাল রান্না হয়েছে। তো যাই হোক দুপুরে রান্না বান্না, দুপুরে খাওয়া দাওয়া শেষের পরে এখন হচ্ছে বিকালের একটুখানি নাস্তার আয়োজন। বিকেলে তো সবারই একটু একটু নাস্তার আয়োজন থাকে। এখানে হচ্ছে আমি এই যে খেসারির ডাল নিয়ে নিয়েছি। খেসারির ডাল হচ্ছে আসলে রমজানে ছিল, তারপরে ছোলা বুট ছিল, এগুলো হচ্ছে খাওয়া হয়নি, এখনও রয়ে গেছে অনেকগুলা। তো এখানে খেসারির ডালটাকে আমি হচ্ছে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, এখন ব্লান্ডারে সুন্দরভাবে যে এটা কিন্তু আমি ব্লান্ডারে করে নিয়েছি সুন্দরভাবে। এখন হচ্ছে একটু পেঁয়াজও বাজবো। বিকেলের নাস্তা আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুটে নিয়েছি, আর হচ্ছে এখানে সুন্দরভাবে এখন হচ্ছে পেঁয়াজগুলো বাছতেছি, দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজও আসলে কিন্তু যতটা বাজার থেকেও কিন্তু এরকমই পাওয়া যায় আমি মনে করি, এর চাইতে নিজে তৈরি করে নিয়েছি আজকে বিকেলের নাস্তাটা।
অনেক সময় হচ্ছে কিনে আনা হয়, অনেক সময় নিজে তৈরি করে নিই। তো গরম গরম পেঁয়াজু আজকে অনেক মচমচা করে খাবো, খুবই ভালো লাগবো। কারণ হচ্ছে নিজের হাতের তৈরি পেঁয়াজু এরকম কিন্তু বাজারেও পাওয়া যায়। আর এখন আমার পেঁয়াজুর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একেবারে অনেক মচমচা হয়েছে। তা এখন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে নিয়েছি, কারণ টিস্যু দিলে কিন্তু অনেক ভালো হয়। যখন তেল জাতীয় কোনো খাবার বাজার পরে হচ্ছে একটা টিস্যু দিলে কিন্তু তেলটা খুবই সুন্দরভাবে শোষণ করে নেয় এই যে টিস্যুটাই। দেখতে পারছেন অবশেষে হয়ে গেছে আমার এই যে পেঁয়াজু ভাজা, কতটা সুন্দর হয়েছে আশা করি কিন্তু বুঝতে পারছেন। এখন হচ্ছে এই যে আমরা বিকেলের নাস্তা কুড়মুড়ে পেঁয়াজু আজকে খেয়ে নিব। অনেক মচমচা হয়েছে আসলে, দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন কালার যেমনটা অনেক সুন্দর হয়েছে তেমনি কিন্তু খুবই মচমচা হয়েছে। তো এই ছিল আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।